যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের হামলা, নেতানিয়াহুর নির্দেশের অল্প সময়ের মধ্যেই উপত্যকায় কয়েক দফায় বিমান হামলা আইডিএফের। জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট, সংবিধান সংস্কারে সংসদের জন্য সময় 9 মাস। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ। গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, প্রতিক্রিয়ায় বিএনপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত। বাস্তবায়নে নিশ্চয়তা না থাকলে স্বাক্ষরকে বলে আনুষ্ঠানিকতা, মন্তব্য এনসিপি। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময়। ঐকমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে। অহেতুক নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন বিদেশি পর্যবেক্ষক চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী আমলের ভোট নিয়ে ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের উপর অসন্তোষ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালালো ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে একটি মিসাইল বিস্ফোরণের খবর পাওয়া গেছে, কয়েক কিলোমিটার দূর থেকেও যার শকওয়েভ অনুভূত হয়। অঞ্চলটির অন্তত 3টি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন দেখা গেছে গাজা সিটির আকাশে। এসব হামলায় এখন পর্যন্ত 2 ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। এর আগে গাজায় তাৎক্ষণিকভাবে শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এমন নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নির্দেশনাটির পর আবারও গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। এদিকে তেল আবিবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। এর আগে উপত্যকার দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া যায়। সংবিধানের সাথে জড়িত 48টি বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অধীনে গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাচিত সংসদ 270 দিনের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে জুলাই সনদ, জানিয়েছে ঐকমত্য কমিশন। আদেশের অধীনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই আদেশ অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হবে। 9টি অনুচ্ছেদ অর্থাৎ ভাষা, মূলনীতি, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধন, সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ, অপরাধ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী ও বাংলাদেশের নাগরিকের পরিচয় গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে। গণভোটের ফলাফলের পর গেজেট প্রকাশের পর কার্যকর হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান। তবে প্রশ্ন থাকবে একটি, উল্লেখ থাকবে না নোট অব ডিসেন্ট। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে।
এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুপারিশমালা হস্তান্তর করেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের সূচনা হবে। রাষ্ট্র সংস্কারে 9 মাসের দীর্ঘ আলোচনা শেষে গেল 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ইস্যুতে সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল। সনদ স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয় আছে কয়েকটি রাজনৈতিক দলেরও। নানা তর্ক বিতর্কের পর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সুপারিশমালার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। জুলাই সনদ প্রক্রিয়ার শুরু থেকে দীর্ঘ প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এটা ঐতিহাসিক পরিবর্তন। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। ঐক্যের বদলে অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, নিজেদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক কিছুই নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভায় আলোচনাই হয়নি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো আলোচনায় বিএনপির অবস্থানের পরিবর্তন হবে না। অন্যদিকে নভেম্বরেই গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা করেননি। ঐকমত্য কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। 270 দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের 4র্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর আপিল বিভাগের এক রায়ের আলোকে তড়িঘড়ি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে আনা হয় 15শ সংশোধনী। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। এরই প্রেক্ষিতে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি রয়েছে, তবে এতে 150 থেকে 200 জন সদস্য থাকতে পারেন। 1 ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের শাসন ও সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি সহ বাংলাদেশ ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বিশ্ববিখ্যাত শিপিং কোম্পানি এপি মৌলার ম্যাস্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পর্যবেক্ষণের আড়ালে বিদেশি কেউ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে না পারে
সে বিষয়ে সতর্ক থাকবে সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে বিদেশিদের প্রশ্ন না থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ থাকবে। এ সময় কূটনীতিক সাংবাদিকদের সাম্প্রতিক ভারত সফরের সুযোগ পেয়েও আওয়ামী আমলের নির্বাচনে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন না করায় নিজের অসন্তোষ জানান। আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, ইইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিশ থেকে ৩০০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করলে পোশাক শিল্পে অস্থিরতা বাড়বে। এক্ষেত্রে উদ্যোক্তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে বলে মনে করে বিজিএমইএ। বলা হয়, সংশোধিত শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাতেও ঘাপলা আছে। সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। উদ্যোক্তারা জানান, এলডিসি উত্তোলন ৩ বছরের জন্য পিছিয়ে দেওয়ার বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের সার্বিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। গুরুত্ব পায় ট্রেড ইউনিয়ন, শ্রম আইন, এলডিসি থেকে উত্তোলন সহ ব্যবসার নানা দিক। বলা হয়, শ্রম সংশোধিত অধ্যাদেশে ২০ থেকে ৩০০ জন হলেই ট্রেড ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে। এটি হলে পোশাক শিল্পে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। বিদেশিদের পরামর্শে এমন বিধান বলেও জানান সংগঠনের সভাপতি। কোনো বাড়িওয়ালা যদি ইল মোটিভ থাকে, এই ২০ জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন। ৩০০ শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র ২০ জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারিত না হলে যে কোনো সময় আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই যারা এই প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করতে চায় তাদের খুঁজে বের করার তাগিদ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকের পর সরকারের উপর আস্থা রাখা কঠিন বলেও মন্তব্য করেন এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় তারা দাবি করেন, গণভোট আগেই হতে হবে। একই দিনে নির্বাচন হলে ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থীরা সনদের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখার শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। সরকার থাকতেই আমি এই শহীদের আহতদের বিচার চাই। আমরা ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত পাইনি। নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না। একটা অথর্ব মার্কা বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। সংশোধিত আরপি অনুযায়ী জোটভুক্ত নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাতিলের দাবিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিকেলে সচিবালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের হাতে এই সংক্রান্ত চিঠি তুলে দেন। পরে উপদেষ্টার সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনের আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই বিধানটির বিষয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। বহু দলের, বহু আদর্শের, বহু মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে সেই জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় এবং সমগ্র জাতির পক্ষে কথা বলা যায়। সেই জন্য আমরা মনে করি যাতে নিবন্ধিত রাজনৈতিক দল যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের প্রতীকে অথবা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা, সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা হোক। যারা গণভোটকে ভয় পায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, শুধু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আরেক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। এ সময় 2006 সালের 28 অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা, ইনু মেনন সহ 14 দলের নেতাদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বায়তুল মোকাররম উত্তর গেটের অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 2006 সালের 28 অক্টোবর হত্যা মামলা পুনরুজ্জীবিত করে নির্দেশদাতা শেখ হাসিনা সহ 14 দলের শীর্ষ নেতাদের ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন তিনি।
সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায় সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত? যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না। জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের নোট অব ডিসেন্ট না রাখার বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি। এই কথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে রাজশাহীতে পর্যটন মোটেলের সামনে সাংগঠনিক বিষয়ে আলোচনায় এ কথা বলেন তিনি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ অন্ধভাবে দল বা মার্কার সমর্থক এখনোই আগের মতো আর অবস্থাটি নেই। সেই জন্য আমরা নির্বাচনের পূর্বে এই গণভোটের যে সিদ্ধান্ত, এটিকে আমরা আমাদের জায়গা থেকে ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি। উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর এখনো অনেক শিশুর দিন কাটছে মানসিক ট্রমায়। সেই দুঃসহ স্মৃতি উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর এখনো অনেক শিশুর দিন কাটছে মানসিক ট্রমায়। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে গাজীপুরের একটি রিসোর্টে আয়োজন করা হয় আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি অনুষ্ঠানের। শিশুদের মনের গভীর থেকে ভয়াবহ সেই স্মৃতি ভুলাতে দিনভর ছিল নানা আয়োজন। অংশ নেন মাইলস্টোনের শিক্ষকরাও। 21 জুলাই 2025-এর ঠিক দুপুর বিকট এক শব্দ বদলে দেয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কয়েকশো শিক্ষার্থীর জীবন গল্প। ভয়াল সেই দিনে সহপাঠীদের দগ্ধ আর বিভৎস চেহারাগুলো জমাট হয়ে বিধে আছে কোমলমতিদের বুকে। আমরা সবাই জানি 21 জুলাই ট্র্যাজেডির কথা। দুঃসহ সেই স্মৃতিগুলো অপসারণ হওয়া দরকার। তাই তো পূর্বাচলের ছুটি রিসোর্টে 40 জন শিশুকে নিয়ে হলো বিশেষ আয়োজন। মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় দিনভর প্রকৃতিকে ছুঁয়ে অনুভব করে নিজেদেরকে উন্মুক্ত করার সুযোগ দেয়া হয় শিশুদের। মনের গভীরে জমে থাকা কষ্টগুলো তুলে ধরে তারা। ও আমাকে ছাড়ে চলে গেছে অনেক দূরে। ও 33 দিন পরে মারা গেছে। ও আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। একজনের হলো জারি ফারহান আনফরচুনেটলি মারা গেছে। আমি তাকে ওই অবস্থায় দেখে আমি নিজে কেঁদে দিয়েছি। তখন আমাকেও খালি একটা প্রশ্ন করেছিল, আমার মুখ কি দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে? শিশুদের জমিয়ে রাখা কষ্টগুলো রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ক্যানভাসে। কারোর ক্যানভাসে ফুটে ওঠে 21 জুলাইয়ে লেলিহান শিখায় জ্বলতে থাকা প্রিয় স্কুল ভবনের দৃশ্য। কেউ আবার আনমনেই আঁকে আগুনের কুণ্ডলি পাকানো ধোঁয়া। মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের আগুনে সেটা ছবি। পুরার সময় যে আগুনের হচ্ছিল তো উপরে ধোঁয়াটা হলো রিপ্রেজেন্ট করার জন্য আমি এই গ্রে কালার ইউজ করতেছি। আর কি আমার গ্রিন কালারটা অনেক পছন্দ, এই জন্য ভাবলাম গাছ আঁকি। শিক্ষকদের অনেকেই এখনো ভুলতে পারেননি সেই দিনের স্মৃতি। আয়োজকরাও বলছেন শুধু বিনোদন নয়, শিশুদের মনের গভীর থেকে দুঃসহ স্মৃতি বের করে আনারই প্রয়াস এটি। দায়িত্ব পালন করতে পেরেছি বলে আজকে আমি বেঁচে আছি এবং অনেক বাচ্চাদের জীবনও বেঁচে গেছে। উত্তর পাশে একটা পকেট গেট ছিল, আমি 25টে আমার পায়ে ডান পা দিয়ে লাথি মেরে ওটা ভেঙে আমার সাথে অনেক স্টুডেন্ট ওখান থেকে বের হয়েছে। আমরা চাই না এরকম দুর্ঘটনা ঘটুক, কিন্তু যদি হয় তখন যেন আমাদের বাচ্চারা, কোমলমতি বাচ্চারা সেটাকে ফেস করতে পারে। ওই রেডিনেসের জন্য এই এক্সচেঞ্জ অফ এক্সপেরিয়েন্স এটা আসলে খুবই জরুরি। খেলার ছলে শিশুদের শেখানো হয় জীবনের নানান শিক্ষণীয় দিক। শেষে চাপা কষ্ট, বেদনা বা মন খারাপের কারণগুলো কাগজে লিখে ভাসিয়ে দেয় শিশুরা। দুঃখ স্মৃতিগুলো এভাবেই যেন পেছনে ফেলে তারা এগিয়ে যেতে পারে সেই প্রার্থনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, গাজীপুর।